আজকে চারটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি বইয়ে 25 পৃষ্ঠা খুলে বসার জন্য। সবাইকে অনুরোধ জানাচ্ছি বইয়ে 25 পৃষ্ঠা খুলে বসার জন্য। 25 পৃষ্ঠা খুলে বসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। গোলজি বস্তুর সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা বলবো এবং বইয়ের প্রত্যেকটা লাইন বলবো। প্রত্যেকটা সংজ্ঞা বলবো এবং বইয়ের প্রত্যেকটা লাইন বলবো। প্রত্যেকটা সংজ্ঞা বলবো, বইয়ের প্রত্যেকটা লাইন বলবো। তাই বই খুলে বসার জন্য অনুরোধ রইল। এখন ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, চারটাতেই আমি লিখেছি ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লি যুক্ত মানে আবরণী যুক্ত, ঝিল্লি যুক্ত মানে আবরণী যুক্ত, ঝিল্লি বেষ্টিত আবরণী বেষ্টিত, ঝিল্লিবদ্ধ আবরণী যুক্ত, ঝিল্লি যুক্ত মানে এই চারটা অঙ্গাণু আবরণী যুক্ত। এবং তার আগে আরো দুইটা অঙ্গাণু নিয়ে আলোচনা করেছিলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ওগুলাও ছিল আবরণী যুক্ত। তাহলে মোট অঙ্গাণু পড়লাম 6টা। আজকে পর্যন্ত মোট অঙ্গাণু পড়লাম 6টা। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, এগুলা সবগুলা আবরণী যুক্ত অঙ্গাণু। এগুলা সবগুলা আবরণী যুক্ত অঙ্গাণু। তোমরা আবরণী যুক্ত অঙ্গাণু বা ঝিল্লি যুক্ত অঙ্গাণুর একটা ছন্দ আমি লিখে দিয়েছিলাম। মালা অ্যান্ডারসনের প্রেমে গদগদ করে। মালার মতে মাইটোকন্ড্রিয়া, লতে লাইসোজোম, অ্যান্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রেমে প্লাস্টিড, গদগদতে গোলজি বস্তু, করেতে কোষ গহ্বর। এই হচ্ছে আমাদের 6টা অঙ্গাণু। মালা মাইটোকন্ড্রিয়া, লতে লাইসোজোম, অ্যান্ডারসন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রেমে প্লাস্টিড, গদগদ গোলজি বস্তু, করেতে কোষ গহ্বর। মোট 6টা আবরণী যুক্ত অঙ্গাণু। মোট 6টা আবরণী যুক্ত অঙ্গাণু। গত দুইটা ক্লাসে আলোচনা করেছি মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট নিয়ে। আজকে আলোচনা করছি ঝিল্লিবদ্ধ বাকি 4টা অঙ্গাণু, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। আমি তোমাদের একটা ক্লাসে ছন্দ লিখে দিয়েছিলাম যে আবরণী যুক্ত অঙ্গাণু হচ্ছে 6টা। মনে রাখি আমরা কিভাবে? মালা অ্যান্ডারসনের প্রেমে গদগদ করে। মালার মতে মাইটোকন্ড্রিয়া, লতে লাইসোজোম, অ্যান্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রেমে প্লাস্টিড, গদগদতে গোলজি বস্তু, করেতে কোষ গহ্বর। এই 6টা আবরণী বেষ্টিত বা আবরণী যুক্ত অঙ্গাণু। তাহলে আবরণী যুক্ত অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট নিয়ে গত দুইটা ক্লাসে আলোচনা করেছি। এখন বাকি 4টা অঙ্গাণু আলোচনা করে আবরণী যুক্ত অঙ্গাণু শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আবরণী যুক্ত অঙ্গাণু হচ্ছে গোলজি বস্তু নিয়ে কথা বলছি। যেহেতু আমি বলছি যে এরা সবাই আবরণী যুক্ত, তাহলে সবার সংজ্ঞার মধ্যে এই শব্দটা ইউজ করতে পারি আমি যে আবরণী যুক্ত। দেখো আমি এই শব্দটা সব জায়গায় ইউজ করেছি, ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। তারা যেহেতু আবরণী যুক্ত, তাহলে এই ওয়ার্ডটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি। দেখো আমি যে কোনো জায়গায় ইউজ করছি আবরণী যুক্ত, ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। আমি যে কোনো জায়গায় ইউজ করছি ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। এই শব্দটা আমি যে কোনো জায়গায় ইউজ করছি। এই যে ঝিল্লিবদ্ধ বা আবরণী যুক্ত বা ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। দেখো তাহলে যেহেতু এরা আবরণী যুক্ত, আমি সব জায়গায় ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত এই শব্দটা ইউজ করতে পারছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত অঙ্গাণু 4টা আজকে আলোচনা করব। ঝিল্লি যুক্ত যে সাইটোপ্লাজমের অঙ্গাণুটা সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত। হোয়াট ইজ সিস্টার্নি? সিস্টার্নি ইজ ইকুয়াল টু নল। সিস্টার্নি ইজ ইকুয়াল টু নল। সিস্টার্নি ইজ ইকুয়াল টু নল। নলের মতো অংশকে বলে সিস্টার্নি। নলের মতো অংশকে বলে সিস্টার্নি। ভেসিকল ইজ ইকুয়াল টু গোল। ভেসিকল ইজ ইকুয়াল টু গোল। ভেসিকল ইজ ইকুয়াল টু গোল। গোলের মতো অংশকে বলে ভেসিকল, নলের মতো অংশকে বলে সিস্টার্নি। কোষের ভিতর ঢুকে আমি দেখেছি নল আর গোল। কোষে ঢুকে আমি দেখেছি নল আর গোল। নল নল গোল গোল। নল গোল মিলে, নল আর গোল মিলে, নল আর গোল না, সিস্টার্নি আর ভেসিকল। নল ইজ ইকুয়াল টু সিস্টার্নি, গোল ইজ ইকুয়াল টু ভেসিকল। কোষে ঢুকে আমি দেখেছি নল আর গোল। না না না, কোষে ঢুকে আমি দেখেছি সিস্টার্নি আর ভেসিকল। কোষে ঢুকে আমি দেখেছি নল আর গোল। না না না, কোষে ঢুকে আমি দেখেছি সিস্টার্নি, ভেসিকল। কোষে ঢুকে আমি দেখেছি নল ইজ ইকুয়াল টু সিস্টার্নি, গোল ইজ ইকুয়াল টু ভেসিকল। কোষে ঢুকে আমি যে নল আর গোল দেখলাম, এরকম নল গোল মিলে যে অঙ্গাণু হয়েছে তাকেই বলে গোলজি বস্তু, গোলজি বডি। গোলজি বস্তু, গোলজি বডি। গোলজি বস্তুতে থাকে সিস্টার্নির মতো নল আর হচ্ছে ভেসিকল ইজ ইকুয়াল টু গোল। তাহলে গোল গোল বস্তুও থাকতে পারে। গোল বড় থাকলে বৃহৎ গোল, গোল ছোট থাকলে ক্ষুদ্র গোল, বৃহৎ ভেসিকল, ক্ষুদ্র
ভেসিকল, বৃহৎ বড় থাকলে বড় ভেসিকল, ক্ষুদ্র থাকলে ক্ষুদ্র ভেসিকল। তাহলে ঝিল্লিযুক্ত বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমের অঙ্গাণু, ঝিল্লিযুক্ত বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমের অঙ্গাণু সিস্টার্নির মতো নল আর ভেসিকলের মতো গোল বস্তু নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে গোলজি বডি। তাহলে গোল আর নল আর গোল নিয়ে যে অঙ্গাণু গঠিত তাকে বলা হচ্ছে গোলজি বডি। তাহলে যে ঝিল্লিবদ্ধ বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি সিস্টার্নি এবং ভেসিকল নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে গোলজি বডি। তাহলে গোলজি বডিতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। সিস্টার্নি হচ্ছে নলের মতো আর ভেসিকল হচ্ছে গোলাকৃতির বস্তু। এখন বইতে তোমরা প্রথম লাইনটা ধরো। প্রথম লাইনটা হচ্ছে গোলজি বস্তুর অবস্থান। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে গোলজি বস্তু প্রধানত থাকে কই? প্রাণী কোষে। তার ছাড়া উদ্ভিদ কোষেও পাওয়া যায়। তাহলে গোলজি বস্তুর অবস্থান উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই। কিন্তু প্রধানত বেশি থাকে প্রাণী কোষে। গোলজি বস্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, কিন্তু বেশি পাওয়া যায় কই? প্রাণী কোষে। প্রধানত প্রাণী কোষে থাকে। তাহলে আমি সবাইকে বলছি বই নিয়ে বসার জন্য। বই নিয়ে না বসলে এখন পড়ে মজা পাবা না, কারণ আমি এখন প্রত্যেকটা লাইন বই থেকে রিডিং দিব। তোমরা বইতে 25 পৃষ্ঠা খুলে গোলজি বস্তুর প্রথম লাইনটা ধরো। লেখা আছে গোলজি বস্তু অবস্থান। প্রথম লাইনটা হচ্ছে গোলজি বস্তুর অবস্থান। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে 4 নম্বর লাইনে দেখো, 5 নম্বর লাইনে দেখো লেখা আছে গোলজি বস্তুর পর্দায় এনজাইমের উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন। গোলজি বস্তুর পর্দায় উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। তুমি কোশ্চেন করতে পারো পানি এনজাইমের আবার পানি বিয়োজন দরকার হয় কেন? এনজাইম থেকে পানি বের হওয়া দরকার হয় কেন? পানি বিয়োজন ইজ ইকুয়াল টু পানি বের হয়ে যাওয়া। তোমরা কেমিস্ট্রিতে বিয়োজন বিক্রিয়া শিখেছো। পানি বিয়োজন বিক্রিয়া মানে পানি বের হয়ে যাবে। এনজাইমের পানি বিয়োজন বিক্রিয়া সম্পন্ন হয় গোলজি বস্তুর পর্দায়। কেন? হ্যাঁ, এনজাইমকে অ্যাক্টিভ করতে গেলে এনজাইম থেকে পানিকে অপসারণ করতে হয়। একটা এনজাইমকে অ্যাক্টিভ করতে হলে এনজাইমের পানি অপসারণ দরকার হয়। আমি একটা শার্ট পরবো, শার্টটা পানিতে ভিজে গিয়েছে, শার্টটা আমি পরবো। শার্টটাকে অ্যাক্টিভ করার জন্য পানিটা আমি হচ্ছে চিপড়ে বের করে ফেলবো। শার্টটাকে হচ্ছে চিপড়ে আমি পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিলে শার্টটা অ্যাক্টিভ হবে আমার পরার জন্য। ঠিক একই রকম এনজাইমটা অ্যাক্টিভ করার জন্য এনজাইম থেকে পানিকে বের করে ফেলতে হয়। এনজাইমের পানি বিয়োজনের ফলে এনজাইম অ্যাক্টিভ হয়। এই এনজাইমের পানি বিয়োজন, এনজাইম থেকে পানির অপসারণ, এনজাইমের পানির বিয়োজন, এনজাইম থেকে পানির অপসারণের মাধ্যমে এনজাইম অ্যাক্টিভেশনের এই বিক্রিয়াটা হয় গোলজি বস্তুর পর্দার উপর। তাহলে গোলজি বস্তুর পর্দার উপর এনজাইমের পানি বিয়োজন বিক্রিয়া সম্পন্ন হয়। তারপরে লেখা আছে জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে গোলজি বস্তু জড়িত। জীবকোষে বিভিন্ন বস্তু নিঃসৃতকরণের সাথে এরা জড়িত। জীবকোষে আমাদের কোষ থেকে কি কি বের হয়? আমাদের কোষ থেকে ঘাম বের হতে পারে, কোষ থেকে খনিজ লবণ বের হতে পারে, কোষ থেকে ইউরিয়া বের হতে পারে। কোষ থেকে যা যা বস্তু নিঃসৃত হচ্ছে, ঘামের সাথে ইউরিয়া বের হয়েছে, 2টা বিষ বের হয়েছে, বিষাক্ত টক্সিন বের হয়েছে, এখান থেকে ঘামের সাথে কিছু খনিজ লবণ বের হয়েছে। কোষ থেকে যা যা নিঃসৃত হচ্ছে এই কাজগুলা করে দিচ্ছে গোলজি বস্তু বা গোলজি বডি। আমাদের দেহে হরমোন নিঃসৃত হয় সারা দেহের জন্য। এই হরমোনটা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণেও গোলজি বডি ভূমিকা রাখে। আমাদের দেহে কিছু গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলা নিঃসরণে কাজ করছে গোলজি বডি। হরমোন নিঃসরণে কাজ করছে গোলজি বডি। কোন কোন বিপাক কাজের সাথে এরা জড়িত। বিপাক বলতে পরিপাক, শ্বসন, রেচন, এগুলাকে আমরা বলছি। পরিপাক, শ্বসন, রেচন এগুলো হচ্ছে বিপাকীয় বিক্রিয়া। এই বিপাকীয় বিক্রিয়াগুলোর সাথেও গোলজি বস্তু জড়িত। এবং শেষ লাইনটায় লেখা আছে প্রোটিন সঞ্চয় করে রাখে। ভবিষ্যতে কোষের জন্য প্রোটিনের দরকার হতে পারে। এখানে গোলজি বস্তুর যে
গোলজি বস্তুর যে গহ্বরগুলা, এই গহ্বরগুলা প্রোটিনকে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। গোলজি বস্তু শেষ হয়ে গেল আমাদের বইতে 25 পৃষ্ঠা। বইতে 25 পৃষ্ঠা গোলজি বস্তুর সংজ্ঞা, গোলজি বস্তুর ব্যাখ্যা হয়ে গেল। গোলজি বস্তুকে আমরা 3টা হেডিং এ সাজাবো। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে গোলজি বস্তুর 4টা হেডিং এ গোলজি বস্তুকে সাজাবা। প্রথমে দিবা গোলজি বস্তুর সংজ্ঞা, যেটা আমি লিখে দিয়েছি। তারপরে থাকবে গোলজি বস্তুর অবস্থান, তারপরে থাকবে হচ্ছে গোলজি বস্তুর কাজ বা গুরুত্ব, তারপর থাকবে হচ্ছে গোলজি বস্তুর চিহ্নিত চিত্র। গোলজি বস্তুকে 4টা হেডিং এ সাজাবা, সংজ্ঞা, অবস্থান, কাজ বা গুরুত্ব আর হচ্ছে চিত্র। সংজ্ঞাটা বইতে সুন্দরভাবে নাই, তাই সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। গোলজি বস্তুর সংজ্ঞাটা কি লিখেছি? ঝিল্লিবদ্ধ যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি নলের মতো এই রকম সিস্টার্নি আর গোল গোল এরকম ভেসিকল নিয়ে গঠিত, তাকে বলে গোলজি বডি। গোলজি বডিতে হচ্ছে থাকে সিস্টার্নি মানে নল আর ভেসিকল মানে গোল। গোল যদি ক্ষুদ্র হয় ক্ষুদ্র ভেসিকল, গোল যদি বড় হয় বৃহৎ ভেসিকল। তাহলে গোলজি বডিকে সাজাবা হচ্ছে 5টা হেডিং এ। গোলজি বডিকে 5টা হেডিং এ সাজাবা। প্রথমে দিবা সংজ্ঞা, তারপর দিবা হচ্ছে অবস্থান, তারপর দিবা হচ্ছে গঠন, তারপর দিবা কাজ বা গুরুত্ব, তারপর দিবা হচ্ছে চিত্র। আসো আমার কাছে, আমি 5টা অংশ কিভাবে বলছি মনোযোগ দিয়ে খেয়াল করো। গোলজি বস্তুর সংজ্ঞা প্রথমে লিখছি যে ঝিল্লিবদ্ধ যে সাইটোপ্লাজমের অঙ্গাণু সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত, তাকেই বলা হচ্ছে গোলজি বডি। এবার গোলজি বডির অবস্থান বইতে 25 পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি অবস্থান করে উদ্ভিদ প্রাণী দুইটাতেই, তবে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। উদ্ভিদ প্রাণী উভয় জায়গাতেই পাওয়া যায় গোলজি বডি, তবে প্রধানত থাকে প্রাণী কোষে। তারপর হচ্ছে তার গঠন হচ্ছে 2টি অংশ নিয়ে গঠিত, নলের মতো সিস্টার্নি। গঠন আমি যেভাবে বলছি সেভাবেই বলবা। নলের মতো সিস্টার্নি এবং গোলাকৃতির ভেসিকল নিয়ে গঠিত। ভেসিকল আবার 2 ধরনের হয়, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল। গঠন, গোলজি বডির গঠন। গোলজি বডি 2 ধরনের হতে পারে, সিস্টার্নি আর হচ্ছে ভেসিকল। নলের মতো অংশকে বলে সিস্টার্নি, গোলাকৃতির অংশকে বলে ভেসিকল। যদি ছোট্ট গোল হয় তাহলে তাকে ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ গোল হলে তাকে বলা হয় বৃহৎ ভেসিকল। গেল এটা। এবার গোলজি বডির গঠন গেল। গোলজি বডির কাজ বা গুরুত্ব বই থেকে আমি সিরিয়ালি বলছি। প্রথম কাজ হচ্ছে এর পর্দায় এনজাইম বা উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন কেন লাগে? পানি বিয়োজন লাগে এনজাইমের অ্যাক্টিভ হওয়ার জন্য। সেই অ্যাক্টিভেশনটা হয় গোলজি বস্তুর পর্দায়। তারপরে 2 নাম্বার কাজটা হচ্ছে লেখা আছে জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এরা জড়িত। আমাদের দেহের কোষ থেকে ঘাম বের হইতে পারে, খনিজ লবণ বের হইতে পারে, টক্সিন বিষ বের হইতে পারে, ইউরিয়া বের হইতে পারে। এই পদার্থগুলো নিঃসৃতকরণের সাথে গোলজি বডি জড়িত। তারপরে হরমোন, বিভিন্ন গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে যে হরমোন বের হয়, সেই হরমোন নিঃসরণে কাজ করে গোলজি বডি। জীবকোষে বিভিন্ন বিপাকীয় কাজে এরা জড়িত। গোলজি বডি বিপাকীয় কাজে যেমন পরিপাক, শ্বসন, রেচন ইত্যাদি কাজে সাহায্য করে। গোলজি বডির এই ভেসিকলগুলা প্রোটিন সঞ্চয় করে রাখে। গোলজি বডি আমাদের চিরদিনের জন্য শেষ হয়ে গেল। আমাদের গোলজি বডি শেষ করে ফেলেছি। এখন আমরা আলোচনা শুরু করলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি ক্লাসের প্রথমেই বলে নিয়েছি আজকে যতগুলো অঙ্গাণু নিয়ে আলোচনা করব সবারই আবরণ আছে, মানে সবাই ঝিল্লি বেষ্টিত। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও আমরা বলবো যে ঝিল্লি বেষ্টিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা সাইটোপ্লাজমে জালের মতো ছড়িয়ে আছে। দেখো তো আমি 2টা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকেছি, দেখা যাচ্ছে যে জালের মতো কোষের মধ্যে আছে। হ্যাঁ, সুন্দর একটা জাল, কোষের মধ্যে সুন্দর জালের মতো যে অঙ্গাণু দেখা যাচ্ছে তাকেই বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের এক জায়গা থেকে বিভিন্ন পদার্থকে আরেক জায়গায় পরিবহন করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের বস্তুগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে, এমনকি এক কোষ থেকে আরেক কোষে বিভিন্ন বস্তু পরিবহন করতে পারে। কোষের এক জায়গা থেকে বিভিন্ন বস্তুকে আরেক জায়গায়, কোষের এক স্থান থেকে আরেক স্থানে বিভিন্ন পদার্থ পরিবহন করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা রেল লাইনের মতো।
এই রেল লাইন দিয়ে বিভিন্ন খাদ্যবস্তু এখান থেকে ওইখানে যায়, ওইখান থেকে এইখানে আসে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা কি দাঁড়ালো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা দাঁড়ালো কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত বা ঝিল্লি বেষ্টিত যে জালিকার মতো অঙ্গাণু কোষে উৎপাদিত পদার্থগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করে, প্রবাহ পথ হিসেবে কাজ করে, তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ঝিল্লিবদ্ধ বা আবরণীযুক্ত যে জালিকাকার অঙ্গাণু, জালের মতো অঙ্গাণু কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে, তাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বইতে চলে যাই। আমি বইতে 25 পৃষ্ঠায় আমি চলে এসেছি। এখানে বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। তোমরা দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? যেখানে রাইবোজোম যুক্ত আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাইবোজোম বিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যেখানে রাইবোজোম যুক্ত আছে সেটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেখানে রাইবোজোম যুক্ত নাই সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রথমে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞাটা বলে ফেললাম। প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা বললাম। সংজ্ঞা বলার পরে বলছি তার প্রকারভেদ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অমসৃণ আর একটা হচ্ছে মসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম বিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম যুক্ত আছে। তোমরা জানো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তোমরা সবাই জানো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তোমরা সবাই জানো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম যুক্ত আছে তাই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করতে পারে রাইবোজোমের সাহায্যে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম যুক্ত আছে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করতে পারে এই রাইবোজোমের সাহায্যে, যেটা আমাদের বইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথম লাইনে লেখা আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে রাইবোজোম লেগে আছে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম লেগে থাকে বলে এরা প্রোটিন তৈরি করতে পারে, প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি করতে পারে। তারপরে 2 নম্বর লাইনে হচ্ছে লেখা আছে কোষে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে এক জায়গা থেকে কোষের আরেক জায়গায় বিভিন্ন বস্তু প্রবাহিত হতে পারবে। তারপরে 3 নম্বর লাইনে লেখা আছে কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে যুক্ত আছে। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে যুক্ত আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকতে পারে এবং ধারণা করা হয় এক কোষ থেকে বিভিন্ন বস্তু অন্য কোষে যেতে পারে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে। এক কোষ থেকে বিভিন্ন এনজাইম আর খাদ্যদ্রব্য আরেক কোষে চলে যেতে পারে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই এক কোষ থেকে বিভিন্ন বস্তু আরেক কোষে চলে যেতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তৈরি করতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তৈরি করতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তৈরি করতে পারে। অবস্থান হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। তাহলে প্রকারভেদের পরে আমরা দিব হচ্ছে অবস্থানের পরে হচ্ছে কাজ বা গুরুত্ব, তারপর হচ্ছে চিত্র। এভাবে সুন্দর করে যদি তোমরা বাড়ির কাজগুলো করো, বাড়ির কাজ করে বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিবা। কারণ এত সুন্দরভাবে হচ্ছে বাড়ির কাজ করার পরে আমার মনে হয় তোমাদের মাথায় এটা গেঁথে যাবে এবং আর দরকার হবে না বই কোন সময় হচ্ছে তুমি নিজেই একটা বই, তুমি নিজেই একটা গাইড বুক তুমি হচ্ছে পরীক্ষা হলে লিখবা, স্যার বলবে যে তুমি তো অসাধারণ। তাহলে এভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস সাজিয়ে লিখবা। এই যে বাড়ির কাজটা করবা তুমি নিজে সুন্দরভাবে মুখস্থ করার জন্য। কারণ আমি বারবার একটা কথা তোমাদের সবাইকে বলি যে আমাদের যত ইন্দ্রিয়কে কাজে লাগানো যায় পড়াশোনা করার ক্ষেত্রে তত বেশি সেটা মনে থাকার সম্ভাবনা বেশি। যে শুধু চোখ দিয়ে চুপচাপ দেখে দেখে হচ্ছে পড়তেছে তার যতটা মনে থাকবে, যে চোখ দিয়ে দেখে মুখ দিয়ে বলে পড়তেছে তার মনে থাকার সম্ভাবনা বেশি। যে শুধুমাত্র চোখ দিয়ে দেখে দেখে পড়তেছে, এই যে বই খুলে 25 পৃষ্ঠা একজন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়তেছে চোখ দিয়ে দেখে দেখে পড়তেছে, ও শুধু চোখ দিয়ে দেখে দেখে পড়তেছে। কিন্তু যে চোখ দিয়ে দেখে আবার মুখ দিয়ে বলতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? হ্যাঁ, কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত, সাইটোপ্লাজমে বিস্তৃত ঝিল্লিবদ্ধ জালিকাকার যে অঙ্গাণুটি যে এইভাবে বলে পড়তেছে তার মনে থাকার সম্ভাবনা আরেকটু বেশি। আর যে চোখ দিয়ে দেখলো, মুখ দিয়ে বললো, আবার হাত দিয়ে লিখলো,
এই বেটা তো তার সব ইন্দ্রিয় কাজে লাগিয়েছে, দর্শন ইন্দ্রিয় কাজে লাগিয়েছে, মুখ দিয়ে বলতেছে মানে হচ্ছে এখানে বাক শক্তি কাজে লাগিয়েছে, কান দিয়ে শুনতেছে শ্রবণ শক্তি কাজে লাগিয়েছে, হাত দিয়ে লিখতেছে মানে স্পর্শ, হাতের স্পর্শগুলো তার ব্রেনে গেঁথে থাকবে যে এভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ও লিখেছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরীক্ষার হলে ও যখন এসেছে ওর হাত ওকে বলে দিবে যে তুমি হাত দিয়ে লিখেছিলা জালিকাকার অঙ্গাণু, আবার লেখো তুমি জালিকাকার অঙ্গাণু। তাহলে যত বেশি ইন্দ্রিয়কে কাজে লাগাবা, বাড়ির কাজ করার উদ্দেশ্য কি? তোমার সকল ইন্দ্রিয় বাড়ির কাজ করলে হচ্ছে কাজ করে এবং বডির প্রত্যেকটা ইন্দ্রিয় তখন অ্যালার্ট থাকে লেখার সময়। এজন্য ইন্দ্রিয়কে কাজে লাগাও। তোমার এই করোনা ভাইরাসে তোমাদের ইন্দ্রিয়গুলা মানে কাজে লাগাও তোমরা এবং সচেতন ভাবে দ্বিতীয় অধ্যায়টা শেষ করে ফেলো। তাহলে আমি বলতে যাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 5টা অংশ লিখতে বলেছি: সংজ্ঞা, প্রকারভেদ, অবস্থান, কাজ, গুরুত্ব আর চিত্র। সংজ্ঞাটা আবার বলছি, কোষের সাইটোপ্লাজমে থাকে এটা, আর হচ্ছে আবরণী বেষ্টিত অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ জালের মতো ছড়িয়ে থাকে জালিকাকার অঙ্গাণু এবং কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন বস্তু প্রবাহিত করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ঝিল্লি বেষ্টিত জালের মতো যে অঙ্গাণুটি কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার: রাইবোজোম যুক্ত থাকলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম যুক্ত না থাকলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অবস্থান, উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে। কাজ, 1 নাম্বার কাজ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম থাকে তাই সে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম থাকে তাই সে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি করতে পারে। এবার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে কাজগুলো বলছি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকার কারণে এক কোষ থেকে বিভিন্ন বস্তু আরেক কোষে পাঠিয়ে দিতে পারে। মাঝে মধ্যে এটা দিয়ে এনজাইম আর হচ্ছে খাদ্যদ্রব্য প্রবাহিত হয়। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের প্রয়োজনে মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তৈরি করতে পারে। গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা কোষ গহ্বর নিয়ে আলোচনা করব। কোষ গহ্বরের সংজ্ঞার মধ্যে আসলে সবই বলে ফেলেছি। কোষ গহ্বর বই থেকে বলার তেমন কিছু নাই। কি সাইটোপ্লাজমে থাকে, অবশ্যই সাইটোপ্লাজমে কোষ গহ্বর থাকবে। কোষ গহ্বরের মেইন কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, অর্থাৎ কোষ গহ্বরের ভিতরে থাকে এক ধরনের রস। কোষ গহ্বরের ভিতরে থাকে এক ধরনের রস। কোষ গহ্বরের ভিতরে যে রস থাকে, কোষ গহ্বরের ভিতরে যে রস থাকে সেই রসকে বলে কোষ রস। কোষ গহ্বরের ভিতরে যে রস থাকে, কোষ গহ্বরের ভিতরে যে রস থাকে সেই রসকে বলে কোষ রস। তাহলে সাইটোপ্লাজমে কোষের মধ্যে কোষ রস ধারণকারী ঝিল্লিবদ্ধ বা আবরণী যুক্ত যে আপাত ফাঁকা স্থান, আবরণী যুক্ত আপাত ফাঁকা স্থান মানে এরকম ফাঁকা স্থান যেটা প্রয়োজনে কোষ রস ধারণ করে তাকে বলা হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। দেখো কোষ গহ্বরের সংজ্ঞা বলছি, সাইটোপ্লাজমে কোষের মধ্যে কোষ রস ধারণকারী আবরণী বেষ্টিত যে আপাত ফাঁকা স্থানটা পাওয়া যায়, এই ফাঁকা স্থান কেন দিয়েছে? কোষ রস ধারণ করার জন্য। এই ফাঁকা স্থান কেন রাখা হয়েছে? কোষ রস ধারণ করার জন্য। এই কোষ রস ধারণকারী এই বস্তুকেই বলা হচ্ছে, এই অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ গহ্বর। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসলো, স্যার কোষ রসের ভিতরে আছেটা কি স্যার? কোষ রসের ভিতরে আছেটা কি স্যার? কোষ রসের ভিতরে কি থাকে? চলে যাও বইতে 2 নাম্বার লাইনে, বইতে কোষ গহ্বরে 2 নাম্বার লাইনে চলে যাও। কোষ গহ্বরের ভিতরে থাকে বিভিন্ন অজৈব লবণ। কোষ গহ্বরের ভিতরে থাকে বিভিন্ন অজৈব লবণ। অজৈব লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি অজৈব লবণ থাকতে পারে। আমিষ, শর্করা, চর্বি জাতীয় খাদ্যদ্রব্য জমা থাকতে পারে। আমিষ, শর্করা, চর্বি জাতীয় খাদ্যবস্তু জমা থাকতে পারে। বিভিন্ন জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড তোমরা নাম শুনেছো, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, অনেক জৈব অ্যাসিড আছে আমাদের দেহের মধ্যে। এই অ্যাসিডগুলো থাকতে পারে। তারপরে গাছের ক্ষেত্রে বিভিন্ন রং বা রঞ্জক পদার্থ সে ধারণ করতে পারে এবং পানি ধারণ করতে পারে কোষ রসের মধ্যে। তাহলে কোষ রসে কি কি থাকে সেটা আমরা শিখে নিলাম। এবার কোষ গহ্বর কাদের কাদের থাকে? কোষ গহ্বর উদ্ভিদেও থাকতে পারে, প্রাণীতেও থাকতে পারে। তবে প্রাণীতে সাধারণত কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলে খুবই ক্ষুদ্র। আর উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে অনেক বড় বড়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে অনেক বড় বড়। তাহলে কোষ গহ্বরকে কিভাবে সাজাবা? প্রথমে দিবা কোষ গহ্বরের সংজ্ঞা, অবস্থান, কাজ, চিত্র, কোষ রসের উপাদান। তাহলে এটাকে সাজাবো আমরা 5টা হেডিং এ: সংজ্ঞা, অবস্থান, কাজ,
চিত্র আর হচ্ছে কোষ রসের কি কি উপাদান থাকে। পুরো জিনিসটা আমি আরেকবার বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমরা বলতে যাচ্ছি কোষ গহ্বর বা ভ্যাকিউল নিয়ে, কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল নিয়ে, কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল নিয়ে। সাইটোপ্লাজমে কোষের মধ্যে কোষ রস ধারণকারী, সাইটোপ্লাজমে কোষের মধ্যে কোষ রস ধারণকারী ঝিল্লিবদ্ধ যে আপাত ফাঁকা স্থান দেখা যায় তাকে বলা হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল অবস্থান। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদি থাকে খুবই ক্ষুদ্র। আর উদ্ভিদ কোষে বড় বড় কোষ গহ্বর থাকে। কাজ কি? কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। এবার হচ্ছে চিত্র দেওয়ার পরে কোষ রসের উপাদান কি? কোষ রসের উপাদান অজৈব লবণ, জৈব অ্যাসিড, তারপরে শর্করা, আমিষ, স্নেহ, রং থাকতে পারে, পানি থাকতে পারে ইত্যাদি। এইটাকে হচ্ছে কোষ গহ্বরের ব্যাখ্যা। আমাদের লাস্ট ওয়ান, আমরা শেষ করে ফেলছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, লাইসোজোমে চলে এসেছি। লাইসোজোম তো তোমরা সবাই পরিচিত। লাইসোজোম হচ্ছে আমাদের কোষের দারোয়ানের মতো কাজ করে। আমার কোষে দারোয়ানের মতো কাজ করে, যে কোষের ভিতরে কোনো জীবাণু ঢুকতে পারবে না। আমাদের সবার কোষের ভিতরে কয়েকটা করে লাইসোজোম দেয়া আছে? না না না, আমাদের কোষের ভিতরে কয়েকটা করে দারোয়ান রাখা আছে। তোমাদের প্রত্যেকের বাড়ির গেটে একটা করে দারোয়ান দেওয়া আছে, বা কারো বাসায় 2-3টা করে দারোয়ান দেওয়া আছে। আমার বডির ভিতরে, আমার কোষের ভিতরে, প্রত্যেকটা কোষে আল্লাহ আমার প্রত্যেকটা কোষের মধ্যে কয়েকটা করে দারোয়ান দিয়েছে। না না না, দারোয়ান না, লাইসোজোম দিয়েছে। তাহলে আমাদের প্রত্যেকটা কোষে দারোয়ানের মতো চোর ডাকাত ধরে, চোর ডাকাত না, জীবাণু, রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া। আমাদের প্রত্যেকটা কোষে দারোয়ান আছে। না না, দারোয়ান না, লাইসোজোম আছে। প্রত্যেকটা কোষের এই দারোয়ান গুলা চোর ডাকাত ধরে। না না না, লাইসোজোম গুলা ভাইরাস, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে আমাদের কোষের মধ্যে প্রহরী বা হচ্ছে দারোয়ানের মতো লাইসোজোম থাকে। তাহলে সাইটোপ্লাজমে ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত একটা অঙ্গাণু আছে, যেটা তার ভিতরে এনজাইমের সাহায্যে, দেখো তার ভিতরে এনজাইম আছে। তুমি দেখো একবার লাইসোজোমের ভিতরে কত সুন্দর এনজাইম। লাইসোজোমের ভিতরে এনজাইম আছে। এই এনজাইম গুলো দিয়ে সে জীবাণুকে ধ্বংস করবে, রোগ জীবাণুকে ধ্বংস করবে। তাহলে ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাতে আবদ্ধ এই এনজাইম গুলো দিয়ে আমাদের কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, তাকেই বলে লাইসোজোম। তাহলে লাইসোজোমের সংজ্ঞা বলছি, ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত যে সাইটোপ্লাজমের অঙ্গাণু, তার ভিতরে আবদ্ধ এনজাইম দিয়ে আমাদের কোষগুলোকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, তাকে বলা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের বইতে চলে আসো, 25 পৃষ্ঠা লাস্ট লাইনে চলে আসো, 25 পৃষ্ঠা লাস্ট লাইনে চলে আসো, 26 পৃষ্ঠা। লাইসোজোম জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে তার ভিতরে এনজাইম দ্বারা। 26 পৃষ্ঠা প্রথম লাইন, 26 পৃষ্ঠা প্রথম লাইন। লাইসোজোম জীবাণুর হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। লাইসোজোম জীবাণুর হাত থেকে রক্ষা করে আমাদেরকে, ঠিক আছে। কিন্তু জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য তার ভিতরে রয়েছে এনজাইম। এই এনজাইম ভয়ঙ্কর এনজাইম। এই এনজাইম যে কোনো কিছুকে গলায় ফেলতে পারে। কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়াকে গলায় ফেলতে পারে, কোষের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে গলায় ফেলতে পারে, কোষের নিউক্লিয়াসকে গলায় ফেলতে পারে, কোষের গোলজি বস্তু গলায় ফেলতে পারে। ভয়ঙ্কর এনজাইম এটা, ভয়ঙ্কর এনজাইম এটা। কিন্তু এই এনজাইমগুলা অন্য অঙ্গাণুগুলাকে নষ্ট করছে না কেন? করতে পারছে না, তার কারণ হচ্ছে এটাকে সুন্দর পর্দা দিয়ে আবৃত করে রাখা হয়েছে। এটাকে পর্দা দ্বারা আবৃত করে রাখা হয়েছে। এই পর্দাগুলো দিয়ে আবৃত করে রাখা হয়েছে। তাহলে এই পর্দা প্রোটেকশন, পর্দা হচ্ছে প্রোটেকশন। লাইসোজোমের বাইরে প্রোটেকশন দেওয়া আছে। ও দরকার হলে ভাইরাস, ব্যাকটেরিয়াকে সুকৌশলে মারবে। কিন্তু এই এনজাইম যদি কোষের মধ্যে ছড়ায় যায়, কোষের যা আছে বাকি সব তো গলে নষ্ট হয়ে যায়। তাহলে লাইসোজোমের এই এনজাইম দ্বারা, পরীক্ষায় কোশ্চেন আসে, লাইসোজোমের এনজাইম দ্বারা কোষের অন্যান্য অঙ্গাণু, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা নষ্ট হচ্ছে না কেন? অন্যান্য অঙ্গাণুগুলো হজম হয়ে যাচ্ছে না কেন? অন্যান্য অঙ্গাণুগুলা ধ্বংস হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে লাইসোজোমের এনজাইমগুলো সুন্দরভাবে পর্দা দিয়ে আবৃত করা আছে। আমার কাছে না একটা বন্দুক আছে, আমার কাছে না একটা বন্দুক আছে। এই বন্দুক আমার কাছে না, আমার বন্দুক দিয়ে খালি গুলি করতে মনে চায়। আমার কাছে একটা বন্দুক আছে, আমার খালি গুলি করতে মনে চায়। মানুষ দেখলে গুলি করতে মন চায়, গরু দেখলে গুলি করতে মন চায়, ছাগল দেখলে গুলি করতে। আমার বন্দুক আছে, আমার বন্দুক থাকলে আমার চুলকায়, আমার খালি গুলি করতে মনে চায়। তাহলে তুমি কি করবা? বন্দুকটাকে তুমি কি করবা? বন্দুকটাকে সুন্দরভাবে একটা প্যাকেট দিয়ে আটকে দিবা, যাতে বন্দুকটা হচ্ছে আমার হাতে আমি না পাই। বন্দুকটাকে একটা ব্যাগের মধ্যে মুড়ে ব্যাগটাকে হচ্ছে তালা দিয়ে আটকায় দিবা। একটা ব্যাগে বন্দুকটাকে রেখে ব্যাগটাকে তালা দিয়ে আটকায় দিবা। এবার ব্যাগ আমার কাছে থাকলে আর লাভ কি? বন্দুক তো আমি পাচ্ছি না,
তাহলে আমার হাতে বন্দুক থাকলে আমার খালি হচ্ছে গুলি করতে মনে চায়। তুমি কি করেছো তাহলে? বন্দুকটাকে একটা ব্যাগের মধ্যে ভরে ব্যাগটা তালা মেরে দিয়েছো। জান এবার ব্যাগ নিয়ে যেখানে মন চায় যা। কারণ এখন আমি গুলি করতে পারছি না, আমি এখন গুলি করতে পারছি না। আমি তোমাকে বললাম বাবা আমি তো এখন আর গুলি করতে পারি না বাবা। তুমি বলবা জি স্যার, আপনার এই বন্দুকটাকে আমি সুন্দরভাবে আবরণ দিয়ে আবৃত করে দিয়েছি, এখন আপনি আর চাইলেও গুলি করতে পারবেন না। হ্যাঁ, লাইসোজোমও এনজাইম দিয়ে যে কোনো অঙ্গাণুকে নষ্ট করতে পারতো, কিন্তু লাইসোজোমের বাইরে রয়েছে সুন্দর আবরণ, যার কারণে অন্য অঙ্গাণুগুলো নষ্ট হচ্ছে না। এটা একটা সুন্দর একটা অ্যানসার। লাইসোজোম আমার সাথে দুইটা কমিটমেন্ট করেছে। লাইসোজোম আমার সাথে দুইটা কমিটমেন্ট করেছে। লাইসোজোম আমার কাছে দুইটা কমিটমেন্ট করেছে যে জীবাণুকে ধ্বংস করবে। এখন তোমার কোশ্চেন হচ্ছে, অনেকে কোশ্চেন করবা স্যার তাহলে লাইসোজোম যখন ব্যাকটেরিয়া ভাইরাসকে জীবাণুকে খাবে তখন তো এনজাইমগুলো কোষের মধ্যে বের হতে পারে না, একটু এনজাইমও বের হবে না। যখন ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করবে তখন একটু এনজাইমও বের হবে না। দেখো কিভাবে ধ্বংস করে, দেখো কিভাবে ধ্বংস করে। ধরে নাও এটা একটা লাইসোজোম, ধরে নাও এটা একটা লাইসোজোম। এই লাইসোজোমটা যখন এই জীবাণুটাকে দেখলো, যখন এই লাইসোজোম যখন একটা জীবাণুকে দেখলো, ধরো এইটা একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, এটাকে দেখার সাথে সাথে লাইসোজোম এটাকে দেখার সাথে সাথে, এই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে দেখার সাথে সাথে লাইসোজোম এটাকে দেখার সাথে সাথে ওর দেহটাকে এটার দিকে বাঁকায় ফেল, তারপর এটাকে আরো আবৃত করবে, কিভাবে আবৃত করে একটু দেখো, এটাকে আরো আবৃত করছে লাইসোজোম, এবং একটু পরে তো টোটালি আবৃত করে ফেলবে, একদমই আবৃত করে ফেলবে। যে সুকৌশলে হচ্ছে লাইসোজোম জীবাণুটাকে ভক্ষণ করছে। একটাবার দেখ, এই তো ছিল লাইসোজোমটা। কি করছে এখন? কি করছে তার পর্দাটা দিয়ে? এই যে একদম ঘিরেই ফেললো, একদম জীবাণুটাকে হচ্ছে আটকেই ফেললো। এইবার আটকে ফেলার পরে এবার হচ্ছে এটার উপর দিবে এনজাইম, এবার দিবে ব্যাকটেরিয়ার উপর এনজাইম, মানে কোষকে প্রোটেকশন দিয়ে নিল, কোষের বাইরে যাতে এনজাইম না বের হয়। এভাবে সুকৌশলে জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। সুকৌশলে জীবাণুকে ধ্বংস করার এই প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। তাহলে লাইসোজোম আমার সাথে দুইটা কমিটমেন্ট করেছে যে সকল জীবাণু আমি তোমাকে ধ্বংস করে। লাইসোজোম আমাকে একটা কথাই বলে দিয়েছে যে তোমার দেহের ভিতরে রোগ জীবাণু আমি ধ্বংস করে দিব, কিন্তু আমাকে টাইম টু টাইম অক্সিজেন সরবরাহ করবা। যদি পর্যাপ্ত অক্সিজেন না দাও তাহলে আমি যে কোনো সময় রাগ করতে পারি। তাহলে লাইসোজোম আমাকে বলেছে যে জীবাণু ধ্বংস করে দেবো স্যার, আপনার বডির প্রত্যেকটা জীবাণু স্যার মাইরা দেবো, কিন্তু বিনিময়ে লাইসোজোম আমার কাছে চেয়েছে অক্সিজেন, যে স্যার টাইম মতো অক্সিজেন দিবেন, নাহলে কিন্তু সমস্যা আছে। এই যে আমি লাইসোজোমকে পর্যাপ্ত অক্সিজেনটা দিতে পারিনি, লাইসোজোম একটাই শর্ত দিয়েছিল আমাকে, আমি ওর শেষ কথাটাও রাখতে পারিনি। ও চেয়েছিল আমার কাছে অক্সিজেন, আমি দিতে পারিনি ওকে অক্সিজেন। ও কষ্ট পেয়েছে, ওর সকল এনজাইম এবার কোষের মধ্যে ছড়াই দিবে। ওর সকল এনজাইম কোষের মধ্যে ছড়াই দিলে এনজাইমগুলো পুরা কোষে এনজাইম ছড়িয়েছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পুরা কোষ নষ্ট হয়ে যেতে পারে, পুরা কোষটাকে ধ্বংস করে ফেলতে পারে লাইসোজোম অক্সিজেন না পাওয়ার কারণে। এখন তুমি কোশ্চেন করতে পারো কোষের মধ্যে অক্সিজেন আছে না নাই সেটা বুঝবো কিভাবে? যারা বাসায় বেশি সময় বসে থাকে তাদের কোষগুলো ধ্বংস হয়ে যেতে পারে এরকম অক্সিজেনের অভাবে। প্রতিদিন সকালে কিছু সময় দৌড়ানো উচিত, হাঁটা উচিত, এতে বডির প্রত্যেকটা কোষে অক্সিজেন চলে যায় এবং যার কারণে আমাদের কোষগুলো সতেজ থাকে এবং লাইসোজোম রাগ করে না আমাদের সাথে। তোমাদের মাঝে মধ্যে স্যাররা প্রচন্ড জোরে হাতের মধ্যে বাড়ি দেয়। স্কুল খুলে দিবে অক্টোবরে, না হলে নভেম্বরে, না হলে ডিসেম্বরে। স্কুল খুলে দিলে আবার ছেলেদেরকে হচ্ছে স্যাররা বাড়ি দিবে। স্কুল খুলে দিলে স্যাররা আবার হচ্ছে ছেলেদেরকে বাড়ি দিবে। স্যাররা জোরে হচ্ছে ছেলেদের হাতে বাড়ি দেয়, জোরে স্যাররা হচ্ছে এই যে ছেলেদের হাতে বাড়ি দেয়। হাতে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে তোমার হাতের কয়েক হাজার কোষ মরে গেছে। স্যার যখনই তোমার হাতে জোরে বাড়ি দিচ্ছে তোমার হাতের কয়েক
হাজার কোষ মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? মরে যাচ্ছে তুমি বুঝতে পারো কিভাবে? দেখবে এই জায়গাটা লাল হয়ে গেছে, কোষের মৃত্যুর সময় ওরা লাল হয়ে যায়। কেন? স্যার যখন বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার সাথে সাথে এই কোষগুলোতে অক্সিজেন আসা বন্ধ হয়ে গিয়েছে। স্যার বাড়ি দেওয়ার সাথে সাথে এখানে অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। লাইসোজোম বলেছে অক্সিজেন না থাকলে তোমাকে বাঁচতে দেওয়া হবে না। লাইসোজোম সাথে সাথে কোষগুলোকে মেরে ফেলে। বয়স্ক নানু দাদুদের দেখবা লাইসোজোম কোষগুলোকে ধ্বংস করতে করতে ভিতরে মাংস থাকে না, চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যায়। বয়স্ক নানু দাদুদের দেখবা চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে। কেন চামড়ায় ভাঁজ পড়ছে? কেন বয়স্ক নানু দাদুদের? বয়স্ক নানু দাদুদের চামড়ায় ভাঁজ পড়তেছে কেন? কারণ লাইসোজোম, বয়স্ক নানু দাদুরা তো আর এক্সারসাইজ করে না, বসে বসে থাকে। বসে থাকতে থাকতে লাইসোজোম কোষে অক্সিজেন পৌঁছায় না, লাইসোজোম কোষের অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দিচ্ছে। চামড়া নিচে হচ্ছে মাংসগুলা ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখবা বয়স্ক আর্মি পার্সনদের চামড়া স্ট্রং, তাদের চামড়ায় ভাঁজ পড়ে না, কারণ আর্মি পার্সনরা প্রতিদিন সকালে রাউন্ড দেয়, দৌড়াদৌড়ি করে। বয়স্ক সালমান খান 45 বছর না 50 বছর জানি বয়স, 55 বছর। তুমি 50 বছরে আমার কাছে এসে দেখবে আমার চামড়ায় অনেকগুলো ভাঁজ পড়েছে, কিন্তু 55 বছরের সালমান খানকে তুমি দেখবা যে ওর চামড়ায় ভাঁজ পড়ে নাই। কেন? ওই বেটা এক্সারসাইজ করে, কারণ ও আমাদের দ্বিতীয় অধ্যায় পড়েছে। সালমান খান আমাদের দ্বিতীয় অধ্যায় পড়ে দেখেছে যে হ্যাঁ, পর্যাপ্ত এক্সারসাইজ না করলে, কোষের প্রতিটা জায়গায় অক্সিজেন না গেলে লাইসোজোম রাগ করবে, তখন হচ্ছে আমাদের কোষের ভিতরে বিভিন্ন ধ্বংস করা শুরু করবে। তাই হচ্ছে ও প্রতিদিন জিম করে, দৌড়াদৌড়ি করে অক্সিজেন পৌঁছায় দেয়, যে ও তো নায়ক, ওর তো নায়ক থাকতে হবে, কোষের স্কিন সতেজ রাখতে হবে। তাই ও দ্বিতীয় অধ্যায় পড়ে সচেতন হয়েছে। তাহলে লাইসোজোম সম্পর্কে কি কি লিখবা পরীক্ষার হলে? লাইসোজোমের হচ্ছে সংজ্ঞা, লাইসোজোমের সংজ্ঞা দিবা, অবস্থান দিবা। আচ্ছা, তাহলে লাইসোজোমটা আমি বলে শেষ করে দিচ্ছি ক্লাস, আর 2 মিনিট সময় নিব। লাইসোজোম শেষ করে দিচ্ছি। ঝিল্লিযুক্ত বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি, ঝিল্লিযুক্ত বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি তাতে আবদ্ধ এনজাইমের সাহায্যে আমাদের জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তাকে বলে লাইসোজোম। ঝিল্লিযুক্ত বা আবরণীযুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি তাতে আবদ্ধ এনজাইমের সাহায্যে আমাদের জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তাকে লাইসোজোম বলে। অবস্থানটা বইতে নাই, আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। অবস্থান হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করা লাগে প্রাণী কোষকে, প্রধানত প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। প্রধানত লাইসোজোম প্রাণী কোষে থাকে, প্রধানত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কদাচিৎ থাকতে পারে। কাজ বা গুরুত্ব: কাজ হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, তার ভিতরে এনজাইম দিয়ে জীবাণুকে ধ্বংস করে। তারপরে হচ্ছে বলা আছে যে গুরুত্বের মধ্যে আরেকটা কথা লিখে দিবা যে লাইসোজোমের এই এনজাইমগুলো দিয়ে অন্যান্য অঙ্গাণুগুলো ধ্বংস হচ্ছে না। কেন অন্যান্য অঙ্গাণুগুলো ধ্বংস হচ্ছে না? তার কারণ হচ্ছে তার এনজাইমগুলো সুন্দরভাবে পর্দা দিয়ে আবৃত করা থাকে, যার কারণে এনজাইমগুলো অন্য অঙ্গাণুগুলোকে নষ্ট করতে পারে না। তারপরে আরেকটা গুরুত্ব, লাইসোজোম কমিটমেন্ট করেছে জীবাণু ধ্বংস করবে, বিনিময়ে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন যদি কোষের মধ্যে অপর্যাপ্ত থাকে তখন ও তার এনজাইমগুলোকে কোষের মধ্যে ছেড়ে দেয়, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবকিছুকে গলিয়ে কোষটাকে ধ্বংস করে দেয়। এভাবে লাইসোজোম পুরো কোষকে ধ্বংস করতে পারে যদি আমরা লাইসোজোমকে প্রয়োজনীয় অক্সিজেন দিতে না পারি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না থাকলে আজকে ক্লাস শেষ করে ফেলবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি ক্লাস শেষ করতে চাই। তাহলে আগামী রবিবার আমাদের ক্লাস থাকবে সকাল 10টায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন চলে এসেছে। নূর মাহাল লাবণী ইয়ানা কোশ্চেন করলো আমাকে, ইয়ানা কোশ্চেন করলো বিপাকীয়, শারীরবৃত্তীয় আর জৈবিক কাজের মধ্যে পার্থক্য। আসলে এগুলো সবগুলো একই কাজ, বইয়ে মানে বিভিন্ন অর্থে আমি বলবো। মানে দেখো, একটা ছেলে আমার সামনে আসলো যার নাম হচ্ছে ফারদিন আহমেদ। একটা ছেলে আমার সামনে আসলো যার নাম হচ্ছে ফারদিন আহমেদ। ওকে আমি ফারদিন আহমেদ বলি, ওকে আমি স্টুডেন্ট বলি, ওকে আমি হোমো স্যাপিয়েন্স বলি, ওকে আমি মানুষ বলি, ওকে আমি জীব বলি, যত কিছুই বলছি, ক্যারেক্টার কিন্তু একটাই। দেখো, আমার সামনে একটা ছেলে এসেছে ফারদিন আহমেদ, ওকে আমি মানুষ বললাম, আমি বললাম এই মানুষ এখানে আসো। আবার ওকে আমি বললাম এই স্টুডেন্ট এখানে আসো। আবার ওকে আমি বললাম এই ফারদিন আহমেদ এখানে আসো। আবার ওকে আমি বললাম এই হোমো স্যাপিয়েন্স আমার কাছে আসো। ক্যারেক্টার কিন্তু একটাই। এখন ইয়ানা আমাকে কোশ্চেন করলো বিপাকীয় কাজ মানে কি? বিপাকীয় কাজ মানে হচ্ছে
পরিপাক, রেচন, শ্বসন এগুলো বিপাক। বিপাক মানে হচ্ছে দেহের ভিতরে ঘটা বিক্রিয়া। এবার তুমি বলছো শারীরবৃত্তীয় কাজ বলতে কি বোঝায়? শরীরের ভিতরে ঘটা যে কোনো কাজকে শারীরবৃত্তীয় কাজ বলে, এগুলো শরীরের ভিতরে ঘটা কাজ। আবার তুমি বলতেছো জৈবিক কাজ বলতে কি বোঝায়? এই কাজগুলা না হলে জীবন বাঁচবে না, তাই এগুলো জৈবিক কাজ। শ্বসন না হলে জীবন বাঁচবে না, রেচন না হলে জীবন বাঁচবে না, পরিপাক না হলে জীবন বাঁচবে না, তাই এগুলো জৈবিক কাজ। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাও যে তুমি বুঝতে পেরেছো কিনা। ফারদিন আহমেদ আমি একটা কোশ্চেন করলো, এই প্রশ্নের অ্যান্সার আমি 9 এও দিয়েছিলাম, কিন্তু ও হয়তো ভুলে গিয়েছে। অ্যান্সারটা আমি আরেকবার দিতে চাচ্ছি। এখানে ও একটা ভালো কোশ্চেন করেছে, ফারদিন আহমেদ আমি একটা ভালো কোশ্চেন করেছে যে ফারদিন আহমেদ আমি লিখেছে যে শ্বেত রক্তকণিকা ও তো রোগ জীবাণু ধ্বংস করে স্যার, তাহলে লাইসোজোমও তো হচ্ছে জীবাণু ধ্বংস করে, এই দুইটার মধ্যে কি সম্পর্ক বা কি পার্থক্য আছে? তুমি বললা যে শ্বেত রক্তকণিকা ও জীবাণু ধ্বংস করে, লাইসোজোমও জীবাণু ধ্বংস করে, পার্থক্য কি বা সম্পর্ক কি? দেখো জিনিসটা বুঝো। বন্দুকটা হচ্ছে, বন্দুক দিয়ে আমি গুলি করব, এই বন্দুক দিয়ে আমি একটা ওইখানে একটা প্রাণী আছে ওকে আমি গুলি করব, একটা পাখি আছে গুলি করব, বন্দুক দিয়ে গুলি করব, আমি গুলি করব বন্দুক দিয়ে। বন্দুকটা হচ্ছে লাইসোজোম আর আমি হচ্ছে শ্বেত রক্তকণিকা। বন্দুকটা হচ্ছে লাইসোজোম আর আমি হচ্ছে শ্বেত রক্তকণিকা। মানে কি? শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে লাইসোজোমের সাহায্যে। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করার অনেকগুলো অস্ত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে লাইসোজোম। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করার জন্য হিস্টামিন নিঃসরণ করে, রোগ জীবাণু ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করার জন্য লাইসোজোম ধারণ করে। শ্বেত রক্তকণিকা লাইসোজোম রোগ জীবাণু ধ্বংস করার জন্য অনেকগুলো অস্ত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে লাইসোজোম। ধরো বন্দুকটা যদি লাইসোজোম হয়, আমার কাছে তোমাকে মারার জন্য কয়েকটা অঙ্গাণু আছে। তোমাকে মারার জন্য আমার কাছে একটা বন্দুক আছে, তোমাকে মারার জন্য আমার কাছে একটা চাকু আছে, তোমাকে মারার জন্য আমার কাছে একটা বন্দুক আছে, তোমাকে মারার জন্য আমার কাছে একটা চাকু আছে, তোমাকে মারার জন্য আমার কাছে অ্যাসিড আছে, যে কোনো কিছু দিয়ে মারতে পারি। এই বন্দুকটা হচ্ছে লাইসোজোম। মানে আমি শ্বেত রক্তকণিকা, আমার কাছে রোগ জীবাণু মারার অনেক কিছু আছে, কিন্তু রোগ জীবাণু মারার একটা অংশ হচ্ছে লাইসোজোম। মানে শ্বেত রক্তকণিকার মধ্যে থাকা একটা অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। শ্বেত রক্তকণিকা হচ্ছে একটা কোষ, শ্বেত রক্তকণিকা হচ্ছে একটা কোষ, তার মধ্যে থাকা একটা অঙ্গাণু হচ্ছে লাইসোজোম, যার সাহায্যে সে জীবাণু ধ্বংস করতে পারে। লাইসোজোম শ্বেত রক্তকণিকার ভিতরেও থাকতে পারে, কোষের সাইটোপ্লাজমেও ছড়ানো থাকতে পারে। সুমাইয়া আক্তার কোশ্চেন গুলো, সকল এনজাইম কি পানি বিয়োজন করে? ম্যাক্সিমাম এনজাইম পানি বিয়োজন করে, সকল এনজাইমের পানি বিয়োজন করা লাগে না, ম্যাক্সিমাম এনজাইমের পানি বিয়োজন করা লাগে। তাসনিম রহমান রিদি কোশ্চেন করলো, সিস্টার্নি আর ক্ষুদ্র ভেসিকল দেখতে একরকম। সিস্টার্নি হচ্ছে মাঝখানের নলগুলো আর সাইটের গোলগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। সাইটের গোলগুলো ক্ষুদ্র ভেসিকল আর হচ্ছে নলগুলো হচ্ছে সিস্টার্নি। নলগুলো সিস্টার্নি, সাইটের গোলগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। মীর রাইয়ান কোশ্চেন গুলো যে সকালে ক্লাস নিলে তো ক্লাস করতে পারবে না, সকালে ক্লাস নিলে হচ্ছে তুমি রেকর্ড ভিডিও দেখবা। মীর রাইয়ান সকালে ক্লাস নিলে তুমি পরে রেকর্ড ভিডিও দেখবা। আমি 2 দিন সকালে নিব এটা দেখার জন্য যে সকালে রেসপন্স কেমন হয়, সেটা দেখার জন্য আমি 2 দিন সকালে নিব। মীর রাইয়ান তুমি 2 দিন কষ্ট করে হচ্ছে রেকর্ড ভিডিও দেখবা, তারপরে যদি দেখি যে সকালে রেসপন্স ভালো তাহলে থাকবো, আর যদি দেখি আজকে যেরকম রেসপন্স ছিল তার তুলনায় অনেক কম রেসপন্স, তাহলে তো হচ্ছে সকালে আমি থাকছি না, এটা অন ট্রায়াল। এখানে ফারদিন আহমেদ আমি কোশ্চেন করলো, একই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মসৃণ আর অমসৃণ থাকতে পারে কিনা? অবশ্যই সম্ভব। একই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মসৃণও থাকতে পারে, অমসৃণও থাকতে পারে। একই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ অমসৃণ হতে পারে কিনা, এটা ফারদিন আহমেদ আমি কোশ্চেন করলো যে হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3টা পার্ট, এখানে 3টা পার্ট হতে পারে রাইবোজোম যুক্ত অমসৃণ, আবার কিছু অংশ থাকতে পারে মসৃণ। অমসৃণ থাকতে পারে, সমস্যা নেই। তাহলে আজকে এতটুকুই থাক। রবিবার আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ সকাল 10টায়। আমি সকাল 10টায় দেখতে চাই যে অনেকেই তো হচ্ছে বলছে সকাল 10টায়, আসলে সকাল 10টায় অনেকের স্কুল আছে। আমি আসলে সকাল 10টায় অনেকের স্কুল আছে, অনেকে কমপ্লেন দিয়েছে আমাকে স্কুল আছে, স্কুল টাইমে হচ্ছে গার্ডিয়ানরা কেন হচ্ছে ক্লাস নিতে বলে, এটা অনেকেই হচ্ছে আমাকে বলেছে। তারপরেও তাদের যেহেতু অনেকেই আমাকে বলছে, আমি রেসপন্সটা দেখার জন্য আজকে ক্লাসে যেরকম রেসপন্স ছিল সেরকম রেসপন্স সকালে পাওয়া যায় কিনা সেটা দেখার জন্যই আমি সকালে আসলে ক্লাসটা নিয়ে দেখতে চাচ্ছি, 1 দিন বা 2 দিন, রবি মঙ্গলবার আমি নিয়ে দেখতে চাচ্ছি। এটা হচ্ছে নিয়ে দেখি যে কি অবস্থা থাকে সেখানে, এটা একটা কথা। আর হচ্ছে শীটটা আমি দেওয়ার চেষ্টা করব, আমি 100% সিউরিটি দিতে পারছি না, তবে দেওয়ার চেষ্টা করব শীটটা রেডি হয়ে গেলে। তাহলে সবাইকে আল্লাহ ভালো রাখুন, সবাই তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।